ॐ जगन्मात्रे कृपालब्ध कंठाश्रित सरस्वतीं ध्यायेत् ज्ञानपरं सिद्धम् अभेदानन्दसंज्ञकं व्याख्यानकुशलं वन्दे सर्ववेदान्तबोधकं कालीतपस्विनं पूज्यम् अभेदानन्दस्वामिनम्। आज स्वामी अभेदानंद जी महाराजेर शुभ जन्मतिथि। तार पूर्व नाम छिलो कालीप्रसाद चंद्र। पिता श्रीयुक्त रसिकलाल चंद्र छिलेन ओरिएंटल सेमिनारिर शिक्षक। उच्च इंग्रेजी विद्यालये इंग्रेजीते तार विशेष पारदर्शिता छिलो। तार कृतविद्य छात्रदेर मध्य अनेके विख्यात। कयेकजनेर नाम करा जेते पारे। कृष्णदास पाल, नाट्याचार्य अमृतलाल बसु, सुरेश मित्र, अतुल घोष, गिरीशचंद्र घोष, एमनकि स्वामीजीर पिता विश्वनाथ दत्त, एरा सब तारई छात्र। रसिकलाल विवाह करलेन। एकटी पुत्र हलो बिहारी लाल। स्त्री लोकान्तरित हलेन। এই পুত্র বড় হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। রসিকলাল তাকে ত্যায্য পুত্র করলেন। বিপত্নিক রসিকলাল নয়নতারা দেবীর পানি গ্রহণ করলেন। দ্বিতীয় পক্ষে কয়েকটি সন্তান খুব অল্প বয়সেই মারা যান। নয়নতারা দেবী মা কালীর কাছে পুত্র সন্তানের জন্য আকুল প্রার্থনা করলেন। 1866 খ্রিস্টাব্দের 2 অক্টোবর শিশুর জন্ম হল। নবজাত পুত্র যেন পদ্মাসনে বসে আছে, সর্বাঙ্গে নারী জড়িয়ে আছে। প্রায় 6 মাস এই নারীর দাগ সারা শরীরে ছিল। নবজাত শিশু জন্ম হলেই কাঁদে। তাকে জোর করে কাঁদাতে হয়েছিল চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে। মা কালীর প্রসাদে লব্ধ শিশুর নাম রাখা হলো কালীপ্রসাদ। গর্ভধারিণী কালীঘাটে মায়ের কাছে গিয়ে যেমন মানত করেছিলেন বুক চিরে রক্ত দিলেন। এই শিশু 1.5 বছর বয়সে আবার তার প্রাণ সংশয় আমাশয় রোগে ভগবত কৃপায় কবিরাজি চিকিৎসায় আরোগ্য লাভ করলেন। শিশু বড় হল। 5 বছর যখন বয়স, হাতে খড়ি হলো। তখনকার দিনের যেমন খাগের কলমে তাল পাতায় লেখা অভ্যাস। প্রথম পড়লেন 2 বছর গোবিন্দশীলের পাঠশালায়। এরপর 3 বছর আহিরিটোলায় যদু পণ্ডিতের বঙ্গ বিদ্যালয়ে। এখানে তার সহপাঠী ছিলেন বাবুরাম মহারাজ। এরপর যখন তার বয়স 10 বছর, তিনি ভর্তি হলেন ওরিয়েন্টাল সেমিনারিতে 10ম শ্রেণীতে। আজকের দিনের হিসাবে
ক্লাস 1। মেধাবী, ধীর, শান্ত স্বভাব কালীপ্রসাদ বিদ্যালয়ের পরীক্ষায় উচ্চস্থান অধিকার করতেন, কখনো কখনো ডবল প্রমোশন পেতেন। প্রথম থেকেই কালীপ্রসাদ মাতৃভক্ত। কেউ কিছু দিলে আগে মাকে না দিয়ে গ্রহণ করেন না। রামায়ণ, মহাভারত মায়ের কাছে শোনেন, মায়ের সাথে কাছাকাছি কোথাও কৃষ্ণলীলা দেখতে যান। এমনি করেই পুরাণ ইতিহাসের প্রতি তিনি আকর্ষণ বোধ করতে থাকেন। অঙ্কে ভালো ছিলেন, বিদ্যালয়ে অঙ্কে রূপোর পদকও পেয়েছেন। সংস্কৃতের প্রতি বিশেষ আকর্ষণ। স্কুলের সিলেবাসে তিনি সন্তুষ্ট নন। স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তার সংস্কৃতে অনুরাগ দেখে ছন্দ মঞ্জরি পড়তে দেন। ছোটবেলা থেকেই এই ছন্দ জ্ঞানের ফলে তিনি পরবর্তীকালে অনেক সুললিত সংস্কৃত স্তোত্র রচনা করেছেন। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা ঠাকুর মার যে ধ্যান মন্ত্র উচ্চারণ করি, হৃদয় কমল মধ্যে ঠাকুরের ধ্যান মন্ত্র, ধ্যায়েৎ চিত্তম সরোজস্থাম, মায়ের ধ্যান মন্ত্র, তার রচনা। ঠাকুরের ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ, বিশ্বস্য ধাতা, মায়ের প্রকৃতিং পরমা, তার রচনা। ছোটবেলা থেকেই ছন্দজ্ঞান এবং অভ্যাস করেছেন। বিদ্যালয়ে পড়তে পড়তে ছবি আঁকার তার খুব ঝোঁক হয়। তারপর শঙ্করাচার্যের দার্শনিক প্রতিভার পরিচয় পান। একসময় মনের মধ্যে সংশয় জাগে, বড় হয়ে কি হবেন, কি করবেন। পরে ঠিক করলেন ড্রয়িং নয়, আমার লক্ষ্য হবে দর্শন, আমি দার্শনিক হব। শঙ্করাচার্যের দার্শনিক প্রতিভা তাকে আকৃষ্ট করেছিল। ছোটবেলায় তিনি সংস্কৃতের একটির পর একটি পাঠ নিয়েছেন। বিদ্যালয়ের পাশাপাশি হাতিবাগানে হেরম্ব পণ্ডিতের টোলে পড়তে গেছেন। হিতোপদেশ, রঘুবংশ, কুমার সম্ভব, শকুন্তলা, ভট্টিকাব্য একে একে পড়েছেন। তখন তার বয়স 14 বছর। একদিন পিতার পুস্তক সামগ্রীর মধ্যে তিনি গীতা বইটি দেখতে পান, পড়তে শুরু করেন। বাবার মত ছিল না এত অল্প বয়সে এই বইটি পড়ার, লুকিয়ে রাখেন। তিনি খুঁজে পেলেন আলমারির পেছনে। তখন কলকাতায় বিজলি বাতি আসেনি। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তিনি রেড়ির তেলের প্রদীপ জেলে গীতা পড়তেন। ছোটবেলা থেকেই বক্তৃতা শোনার তার খুব ঝোঁক ছিল। খ্রিস্টান পাদ্রীদের বক্তৃতা শুনতে যেতেন, প্রতাপ মজুমদারের বক্তৃতা শুনতে গেছেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একবার শালকিয়াতে বক্তৃতা দিচ্ছেন চৈতন্য মহাপ্রভুর ওপরে। তিনি কলকাতা থেকে এপারে এসেছেন বক্তৃতা শুনতে। শরীরচর্চায় সেই যুগের ছেলেদের মতো তাঁরও আগ্রহ ছিল। যেদিন পড়লেন হারবার্ট স্পেন্সারের লেখায় অত্যধিক শরীরচর্চা হলে মস্তিষ্ক দুর্বল হয়, সেদিন তার শরীরচর্চায় ইতি হল।
একবার শশধর তর্কচূড়ামণি মহাশয়ের বক্তৃতা শুনতে গেছেন যোগশাস্ত্রের উপরে। খুব আকৃষ্ট হলেন। তর্কচূড়ামণি মশাইকে ধরলেন, যোগসূত্র পড়াতে হবে। উনি ব্যস্ত মানুষ, উনি পাঠালেন কালীবর বেদান্ত বাগীশের কাছে। তিনিও কর্মব্যস্ত। তিনি বললেন, স্নানের আগে যখন আমাকে তেল মাখানো হয় সেই সময় যদি আসতে পারো তখন হতে পারে। তিনি তাই করতেন। নির্দিষ্ট দিনে সকাল 8টা থেকে 9টা যেতেন কালীবর বেদান্ত বাগীশের কাছে। ওইভাবেই তার পাতঞ্জল যোগসূত্র পাঠ হলো, শিবসংহিতা পাঠ হলো। যোগশাস্ত্র পাঠে গুরুর জন্য মন আকুল হলো। এমন গুরু কোথায় পাওয়া যাবে? ওরিয়েন্টাল সেমিনারিতে তার সহপাঠী ছিলেন যজ্ঞেশ্বর ভট্টাচার্য। তার কাছে তিনি সংবাদ পেলেন দক্ষিণেশ্বরের পরমহংস শ্রীরামকৃষ্ণদেবের। দক্ষিণেশ্বর কোথায় জানা নেই। ঘরে একদিন মায়ের কাছে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু যেদিন রওনা দিলেন কাউকে কিছু বলেননি। পায়ে হেঁটে চললেন দক্ষিণেশ্বর। 1884 সালের মাঝামাঝির কথা। পথ জানা নেই। অনেক দূর চলার পর জানলেন দক্ষিণেশ্বর ফেলে অনেকটা চলে এসেছেন। আবার বিপরীত দিকে ফিরলেন। দক্ষিণেশ্বরে যখন পৌঁছলেন, ক্লান্ত দেহ, শুনলেন পরমহংসদেব কলকাতায় গিয়েছেন, ফিরতে রাত হবে। হতাশ মনে বসে আছেন বারান্দায়। দেখা হলো আরেকজন যুবকের সাথে। ইনি শশী, পরবর্তীকালের স্বামী রামকৃষ্ণানন্দ। শশী এর আগেও দক্ষিণেশ্বরে এসেছেন কয়েকবার, পরিচিত সব। তার উদ্যোগে দুজনের প্রসাদ সংগ্রহ হলো, বিকেল হলো, সন্ধেবেলা মায়ের আরতি দর্শন হলো, রাত্রিবেলাও প্রসাদ পেলেন। কালীপ্রসাদ ভাবছেন বাড়ি ফিরে যাবেন। শশী বলছেন, আবার কবে আসা হবে? অপেক্ষা করেই যাও না, দেখা করেই যাও। তিনি তো কলকাতায় রাতে থাকেন না, ফিরবেন। রাত প্রায় 9টা। শ্রীরামকৃষ্ণদেব ফিরলেন লাটুর সাথে। শশী পরিচিত, তার কাছে জানলেন আরেকটি যুবক অপেক্ষা করছে। ঠাকুর তাকে ডেকে পাঠালেন। জিজ্ঞেস করলেন পরিচয়, কেন তার আশা। কালীপ্রসাদ বললেন, আমার যোগ সাধনার ইচ্ছা, আপনি আমায় শেখাবেন? কিছুক্ষণ মৌন থেকে শ্রীরামকৃষ্ণদেব বললেন, অতি ভালো লক্ষণ। এত অল্প বয়সে তোমার যোগ শিক্ষার ইচ্ছা হয়েছে। তুমি পূর্বজন্মে যোগী ছিলে, একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম। আজ বিশ্রাম করো, কাল এসো। কালীপ্রসাদ রয়ে গেলেন। রাতে ঘুম হলো না। তিনি ভাবছেন, যার কাছে এলাম এখানে তো কোনো আড়ম্বর নেই, জটা নাই, চিমটা নাই, পায়ে ইনি চটি জুতো পরেন, লাল পেরে সাদা কাপড় পরেন, মস্তক মুণ্ডিত নয়, ঘরেও গদি তাকিয়া রয়েছে। কেমন যোগী! পরদিন ব্রাহ্ম মুহূর্ত, পরমহংসদেব তাকে ডাকছেন। জিজ্ঞেস করায় তিনি বললেন এন্ট্রান্স ক্লাসে পড়ছেন, যোগশাস্ত্র তিনি পড়েছেন। ঠাকুরের ঘরের উত্তর দিকের বারান্দায় একটি তক্তপোষে
কালীপ্রসাদকে যোগাসনে বসিয়ে ঠাকুর তার জিভে বীজ মন্ত্র লিখে দিলেন আর ডান হাত দিয়ে বক্ষস্থল থেকে শক্তিকে আকর্ষণ করলেন ঊর্ধ্ব দিকে। কালীপ্রসাদ গভীর ধ্যানে মগ্ন হলেন। কিছুক্ষণ পর আবার শক্তিকে আকর্ষণ করে নিচে নামালে তিনি বাহ্য ভূমিতে ফিরে আসলেন। সেদিন এই সময় রামলাল দাদা, গোলাপ মা তাকে দেখেছিলেন। তারা বলেছিলেন, কি আশ্চর্য, স্পর্শ করা মাত্র একেবারে কাঠের মতো ধ্যানমগ্ন। আর কালীপ্রসাদ দেখলেন, মনে তার অপূর্ব আনন্দ। ঠাকুর তাকে ধ্যান সম্বন্ধে উপদেশ দিলেন। যেসব দর্শন হয় তার কাছে প্রকাশ করতে বললেন। জিজ্ঞেস করলেন, বিবাহ করার ইচ্ছে আছে? কালীপ্রসাদ বললেন, না। বললেন, তাহলে বিবাহ করো না। ঠাকুর তাকে প্রসাদী মিষ্টি দিয়ে বলছেন, আবার এসো, যদি পয়সা জোগাড় না হয় এখান থেকে দেওয়া হবে। এক ভদ্রলোক গাড়ি করে কলকাতায় ফিরছিলেন। ঠাকুরের ইচ্ছা অনুসারে তিনি তাকে গাড়িতে তুলে নিলেন। আর বাড়িতে আগের দিন থেকে খোঁজ পড়ে গেছে কালীপ্রসাদ কোথায় গেল। মা বুঝেছেন দক্ষিণেশ্বরে গিয়ে থাকতে পারে। কালীপ্রসাদের পিতা এসে হাজির ঠাকুরের কাছে। ঠাকুর বলছেন, একটু আগেই রওনা হয়ে গেছে। অভেদানন্দ মহারাজ বলতেন, আমার পিতৃদেবের ঠাকুরের দর্শন তো হলো। বাড়ি ফিরে কালীপ্রসাদ ধ্যান সকাল রাত্রিতে শুরু করলেন। মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতে লাগলেন, নিজের অনুভূতি নিবেদন করতে লাগলেন। পড়াশোনায় অমনোযোগ এলো, বাড়ির লোকের চোখ এড়ালো না, তারাও বাধা দিতে লাগলেন। কখনো কখনো শেকল তুলে রাখা হতো, কিন্তু কালীপ্রসাদ তাতে নিবৃত্ত হলেন না। ঠাকুরের কাছে আসেন, অন্যান্য ভক্তের সাথেও পরিচয় ঘটছে। একদিন বাবুরামকে দেখে অবাক। তার বাল্যের সহপাঠী, তুমি এখানে? দেখা যেত কখনো ঠাকুর ঝাউতলায় যাওয়ার সময় কালীপ্রসাদের কাঁধে হাত দিয়ে চলছেন, কখনো পঞ্চবটিতে ঠাকুর বেড়াচ্ছেন, তাকে উচ্চ তত্ত্ব শেখাচ্ছেন। ভক্তদের বাড়ি গিয়ে সৎ আলোচনা করতে উপদেশ দিচ্ছেন। আর কালীপ্রসাদ মাঝে মাঝে এসে ঠাকুরের কাছে নিবেদন করতেন তার ধ্যানে যা অনুভূতি হতো। একদিন বললেন, ঈশ্বরের সর্বতঃপ্রসারী চক্ষু তার দর্শন হয়েছে। একদিন ঠাকুরের পদসেবা করছেন, তার অনুভব হলো পরমহংসদেব যেন জগন্মাতা রূপে তাকে স্তন্যপান করাচ্ছেন। একদিন দেখা গেল পঞ্চবটিতে কালীপ্রসাদ ধ্যানস্থ, বাহ্য জ্ঞান শূন্য। আরেক দিন, সেদিন অপূর্ব দর্শন, দেখছেন তার আত্মা যেন দেহ ছেড়ে ঊর্ধ্বলোকে চলে গেছে। অনেক মনোরম দৃশ্য দেখতে দেখতে একটি জায়গায় উপস্থিত হয়েছেন। সর্বধর্মের প্রতীক রয়েছে, চারদিকে বেদিতে বিভিন্ন ধর্মের দেব দেবী অবতারগণ বসে আছেন। মাঝখানে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ। ক্রমে ক্রমে সমস্ত দেব দেবী অবতার পুরুষ ঠাকুরের শরীরে এক হয়ে গেলেন।
ঠাকুর শুনে বললেন, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এখন হতে তুই অরূপের ঘরে উঠলি, আর রূপ দেখতে পাবি না। কালীপ্রসাদ শুধু দক্ষিণেশ্বরে যেতেন তা নয়, ঠাকুর যখন কলকাতায় যেতেন ভক্তগৃহেও তিনি গিয়ে তার সাথে মিলিত হতেন। এমনি করে কাঁকুরগাছিতে রামবাবুর উদ্যান, আজকে যেটি যোগোদ্যান, সেখানে গেছেন। বলরাম মন্দিরে গেছেন, সেখানে দেখলেন ওরিয়েন্টাল সেমিনারির তার সহপাঠী যজ্ঞেশ্বর হাজির। তিনি অবাক, তুমি এখানে? যজ্ঞেশ্বর ছিলেন বলরাম বাবুর কুলগুরুর পুত্র। তার সন্তানদের তিনি বাড়িতে গৃহশিক্ষক ছিলেন। রামবাবুর কলকাতার বাড়িতে গেছেন। একদিন ঠাকুর সেখানে হাজির, নরেনকে আনতে পাঠিয়েছেন, কালীপ্রসাদকে এবং নিরঞ্জনকে। নরেন্দ্রনাথের প্রচণ্ড মাথা ব্যথা, চোখ খুলতে পারছেন না, দুজন দুদিকে ধরে তাকে নিয়ে এসেছেন। ঠাকুরের স্পর্শে সেই মাথা ব্যথার নিরসন হলো। ঠাকুরের সাথে তিনি স্টার থিয়েটারে গেছেন, চৈতন্যলীলা দর্শন করেছেন, প্রহ্লাদ চরিত্র দর্শন করেছেন। ঠাকুরের সঙ্গে তার দিন কাটছে, আসা যাওয়া। আস্তে আস্তে ঠাকুরের গলার ব্যথা আরম্ভ হলো। একদিন গোলাপমা বলছেন, কলকাতার দুর্গাচরণ খুব বড় ডাক্তার, তাকে দেখালে রোগ সারতে পারে। বালক স্বভাব ঠাকুর রাজি। সেদিন 24শে এপ্রিল 1885 লাটু গোলাপমার সাথে কালীর সঙ্গে পরমহংসদেব এলেন কলকাতায়। ফেরার পথে একটি অদ্ভুত ঘটনা ঘটল। সকলে ক্ষুধার্ত, কিন্তু নৌকো করে আসছেন দক্ষিণেশ্বরের পথে, সঙ্গে মাত্র 1 আনা, অর্থাৎ 4 পয়সা। প্রামাণিক ঘাটের কাছে যখন বরানগরে নৌকো এসে পৌঁছল, ঘাটে নৌকো লাগানো হলো। একটি দোকান থেকে ওই 1 আনার মুড়কি কেনা হলো। কালীপ্রসাদ কিনে আনলেন, কিন্তু দেখলেন অদ্ভুত ব্যাপার, সবাই ক্ষুধার্ত, ঠাকুর কাউকে কিছু না দিয়ে সবটা নিজেই খেলেন আর গঙ্গা জল পান করলেন, তৃপ্তির ঢেকুর তুললেন। আর এদিকে সকলের খিদে আর নেই, সকলের যেন পেট ভরে গেছে। তিনি বলেছিলেন, তস্মিন তুষ্টে জগৎতুষ্টম প্রীণীতে প্রীণিতম জগৎ, ঠিক বোধ হয়েছিল। ঠাকুরের যখন গলরোগ আরও বাড়তে থাকে, 1885 অক্টোবরের প্রথম দিকে কলকাতায় এলেন। দিন 7 বলরাম মন্দির, তারপর শ্যামপুকুর বাটিতে। ঘর ছেড়ে কালী এখানে এসে রয়ে গেলেন সেবার জন্য। শ্যামপুকুর থেকে কাশীপুর সেবা চলছে এদের সকলের। নরেন্দ্রনাথ তাদের কাজ বেঁধে দিয়েছেন, দিনে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা কালীর ভাগে সেবা পড়েছে। তার মধ্যে ছিল দুপুরবেলা ঠাকুরকে তেল মাখিয়ে গাড়ি বারান্দার ছাদের উপরে জল চৌকিতে বসিয়ে স্নান করানো। এই কাশীপুর উদ্যানবাটিতেই সেই শিবরাত্রির ঘটনা। প্রথম প্রহরের পুজো হয়ে গেছে, দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে। স্বামীজির মধ্যে হঠাৎ এক দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হল। তিনি পরীক্ষা করার জন্য পাশে বসে আছেন কালীপ্রসাদ, তাকে বলছেন,
আমায় খানিকক্ষণ ছুঁয়ে থাকতো। 2-1 মিনিট তিনি ছুঁয়েছিলেন। স্বামীজি বললেন, বেশ, কীরকম অনুভব করলি? তিনি বলছেন, ব্যাটারি ধরলে যেমন কি একটা ভেতরে আসছে জানতে পারা যায়, হাত কাঁপে, তোমাকে ছুঁয়ে সেই রকম অনুভব হতে লাগলো। ক্রমে ক্রমে 4 প্রহরের পুজো শেষ হলো। শশী এসে স্বামীজিকে বলছেন, ঠাকুর ডাকছেন। স্বামীজি ঠাকুরের ঘরে যেতেই ঠাকুর জিজ্ঞেস করছেন, একটু জমতে না জমতেই খরচ? এই কাশীপুরেই বুড়ো গোপাল একদিন ঠাকুরকে গিয়ে জানালেন, কালী অষ্টাবক্র সংহিতা পাঠ করে নাস্তিক হয়ে গেছে, কিচ্ছু মানে না। ঠাকুর কালীকে ডেকে বলছেন, তুই নাস্তিক হয়ে গেছিস? কালী চুপ। তারপরে জানালেন তিনি ঈশ্বর, শাস্ত্র, লোকাচার কিছুই মানতে পারছেন না। ঠাকুর যখন বলছেন, দেখ, অন্য কেউ হলে তোকে চর মারত, তিনি বলছেন, বুঝিয়ে দিন, না বুঝলে মানব কি করে? ঠাকুর তার সরল নির্ভীক উত্তরে বিরক্ত না হয়ে বললেন, একদিন তুই সব মানবি, কিন্তু একঘেয়ে হোসনি। আমি একঘেয়ে ভালোবাসি না। আমার জীবন কথা বইতে যখন স্মৃতিচারণ করছেন অভেদানন্দজি মহারাজ, তিনি লিখেছেন, দক্ষিণেশ্বর থেকেই তিনি দেখেছেন ঠাকুরের একঘেয়ে ভাব ছিল না। কখনো রামপ্রসাদ কমলাকান্তের গান গাইছেন, কখনো বিদ্যাপতি চণ্ডীদাসের পদ গাইছেন, রাম সীতার লীলা বর্ণন হচ্ছে। ঠাকুর কখনো একঘেয়ে ছিলেন না। কালীপ্রসাদকেও বলেছিলেন, দেখ, আমি একঘেয়ে ভালোবাসি না। এই কাশীপুরে একদিন ঠাকুরের কাছে তিনি নিবেদন করলেন, ব্রহ্মজ্ঞান লাভের প্রবল আকাঙ্ক্ষা। আশ্বাস দিয়ে ঠাকুর বলেছিলেন, তোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। একদিন ধ্যান যোগে যেমন ওই জ্ঞানে তিনি আস্বাদ পেলেন, ঠাকুরকে জানালে তিনি বললেন, হ্যাঁ, এই ঠিক ঠিক জ্ঞান। কালীর মন থেকেও নাস্তিকতা চিরতরে দূর হয়ে গেল। গম্ভীরানন্দ মহারাজ লিখছেন, কাশীপুরে কালীর বৈরাগ্য একবার বিশেষভাবে পরীক্ষিত হইয়াছিল। ঠাকুর সেদিন তাকে বলছেন, তোর বাবা এসেছিলেন, বললে তোর মা কেঁদে কেঁদে সারা হচ্ছেন, তা আমি অনুমতি দিচ্ছি, তুই বাড়ি গিয়ে থাক। আদেশ পালন করতে কালীপ্রসাদ বাড়ি গেলেন, খুব যত্নও পেলেন, কিন্তু অল্পক্ষণেই মনে হলো দম বন্ধ হয়ে আসছে। 8 ঘন্টা মতো ছিলেন, প্রায় দৌড়েই ফিরে এলেন কাশীপুরে। ঠাকুর বলছেন, বাড়ি যাসনি? কালীপ্রসাদ সব খুলে বললেন। ঠাকুরও হেসে বললেন, বেশ করেছিস। এই কাশীপুরে থাকতেই বিজয়কৃষ্ণ গোস্বামী একবার এসেছেন। তিনি বলছেন কথা প্রসঙ্গে, বিহারে গয়ার কাছে বরাবর পাহাড়ে এক যোগী আছেন। কালীপ্রসাদের হঠাৎ খুব প্রবল ইচ্ছা হলো, কাউকে না বলে তিনি চললেন গয়া। সেই পাহাড়ের কাছে এক ধর্মশালায় রাত্রি যাপন করছেন। এক সন্ন্যাসীর কাছে হস্তলিখিত পুঁথি থেকে বিরজাহমের মন্ত্র, মঠ মড়ি সব লিখে নিলেন। গ্রামবাসীরা তাকে বারণ করলেন ওপরে সেই গুহার কাছে যেতে। আগন্তুক দেখলে সেই হঠযোগীর চেলারা পাথর ছুঁড়ে মারে। কালীপ্রসাদ সন্তর্পণে পথ চলে অকস্মাৎ সেই গুহার মুখে হাজির। প্রথমে তাকে মারতে উদ্যত হলেও যখন তারা বুঝলেন এ শিক্ষার্থী, তাকে থাকতে দিলেন। কালী কিন্তু বুঝতে পারলেন যে এরা
অঘোরপন্থী, বিশেষ জ্ঞান তাদের যোগ সম্বন্ধে নাই, কিন্তু তখন আর তাকে তারা ফিরতে দিচ্ছেন না। কালী জল আনবার অছিলায় কলসি হাতে গুহা থেকে বেরিয়ে কিছু দূরে কলসি পরিত্যাগ করে দ্রুতপদে নেমে এলেন। কাশীপুরে ফিরে যখন ঠাকুরকে সব জানালেন, ঠাকুর বললেন, 4 খুঁট ঘুরে আয়, কিন্তু এখানে যা দেখছিস এমনটি আর কোথাও পাবিনি। সেই পাখির চারদিক ঘুরে এসে মাস্তুলে স্থির হয়ে থাকার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। কাশীপুরে থাকার সময় কালী, তারক, নরেন্দ্র এদের বৌদ্ধ মতের আলোচনা হতো, গ্রন্থ পাঠ হতো। লাটু মহারাজ স্মৃতিকথায় আছে, একদিন কালী ভাই ঠাকুরকে বুদ্ধদেবের কথা জিজ্ঞেস করলে। কালী ভাইয়ের তখন ধারণা ছিল বুদ্ধদেব ঈশ্বর মানতেন না। ঠাকুর বলছেন, বুদ্ধদেব নাস্তিক কেন হবে গো? তিনি যে স্বরূপকে দেখেছিলেন সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। এবারেও কাউকে না বলে নরেন্দ্র, তারক এবং কালী অকস্মাৎ বুদ্ধগয়ায় গিয়ে 3-4 দিন সাধন ভজন তপস্যায় কাটিয়ে এলেন। কালীর জ্ঞান স্পৃহা প্রবল, তিনি বেদান্ত পড়েন। এই কাশীপুরের ঘটনা, একজন ঘাসের উপরে হাঁটছেন, ঠাকুর কালীকে বলছেন, তাকে বারণ কর, মনে হচ্ছে যেন বুকের উপর দিয়ে হাঁটছে। কালীর স্পষ্ট অনুভব হল, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত একাত্ম অনুভূতি কাকে বলে, শ্রীরামকৃষ্ণ শরীরে এই অনুভব তিনি যেন প্রত্যক্ষ করছেন। পাশ্চাত্য ধর্ম, ন্যায়, দর্শন বিষয়ে অনেক গ্রন্থ পাঠ করেছেন। সেবার ফাঁকে ফাঁকে কাশীপুরে বসে শ্রীরামকৃষ্ণদেবের মর্তলীলা শেষ হল। যোগেন মহারাজ, লাটু সকলের সাথে শ্রী শ্রী মায়ের সাথে তিনি রওনা দিলেন দেওঘর, কাশী, অযোধ্যা হয়ে বৃন্দাবন। বৃন্দাবনে তিনি ভিক্ষাবৃত্তি করে 21 দিনে 84 ক্রোশ পরিক্রমা করেছেন। মাস্টারমশাইয়ের স্ত্রীকে নিয়ে তিনি যখন ফিরতে হলো তাকে কলকাতায়, তাকে পৌঁছে দিয়ে তিনি এলেন বরানগর মঠে। তারপর 1887 গোড়ার দিকে স্বামীজি, রাজা মহারাজ, কালীপ্রসাদ এরা সন্ন্যাস নিলেন। নাম হলো তার স্বামী অভেদানন্দ। ছোট্ট একটি ঘরে তিনি ধ্যান, জপ, শাস্ত্রপাঠে সময় কাটাতেন। ঘরটার নাম হয়ে গেল কালী তপস্বীর ঘর। ঠাকুরের স্তোত্র রচনায় তিনি মন দিলেন। সেই সময় তাকে দেখা যেত তিনি নিরামিষ আহার করতেন, জুতো পরতেন না, নিমন্ত্রণে যেতেন না, কারুর সাথে মিশতেন না। গীতা এবং উপনিষদের শ্লোক একটি একটি করে দিনের পর দিন ধ্যান করে মর্মার্থ উদ্ঘাটন করতেন। আহারে এত উদাসীন ছিলেন, শশী মহারাজ তাকে ভর্ৎসনা করে খাওয়াতে হতো তাকে। একদিন মাস্টারমশাই এসে দেখছেন প্রচণ্ড গরম, বারান্দায় তপ্ত ধুলির উপরে অভেদানন্দের দেহ পড়ে আছে, অসাড়। যোগীন মহারাজকে গিয়ে বলছেন, মঠের কঠোরতা সহ্য করতে না পেরে কালী দেহত্যাগ করেছে। যোগানন্দ মহারাজ হেসে বলছেন, ও কি মরে? ওই শালা অমনি করে ধ্যান করে। 1887 শরৎ মহারাজের সাথে, বাবুরাম মহারাজের সাথে কালী মহারাজ গেলেন পুরীতে। প্রায় 6 মাস ওই অঞ্চলে কাটিয়ে
উদয়গিরি, খণ্ডগিরি, আশেপাশে অনেক স্থান দেখে ফিরলেন বরানগরে। অভেদানন্দ মহারাজ এবং অদ্ভুতানন্দ মহারাজ একবার সাক্ষাৎ করতে গিয়েছিলেন রামচন্দ্র দত্ত মশাইয়ের সাথে। তুমুল তর্ক শুরু হলো। নবীন সন্ন্যাসীদের বক্তব্য আর প্রবীণদের ধারণা আলাদা। রামবাবু তাদের মুখপাত্র, বলছেন ঠাকুরকে ধরে থাকলেই সব হলো, শাস্ত্রাভ্যাসের কি প্রয়োজন। নবীনদের মুখপাত্র অভেদানন্দ মহারাজ বলছেন ঠাকুরকে ধরে থেকে ধ্যান ভজন তো করতেই হবে, বিভিন্ন শাস্ত্র মতবাদের পরিচয় পেতে হবে। মায়ের সাথে আটপুর হয়ে কামারপুকুর জয়রামবাটি গিয়েছিলেন 1889 সালে। জয়রামবাটিতে গিয়ে তার মনে অভিলাষ হলো তীর্থ দর্শনে যেতে হবে। শ্রী শ্রী মা অনুমতি দেওয়ায় নির্মলানন্দজির সাথে তিনি বেরোলেন তীর্থ দর্শনে। কয়েকটি প্রতিজ্ঞা করলেন। অর্থ স্পর্শ করবেন না, রান্না করবেন না, জামা জুতো পরবেন না, কারো বাড়িতে নিদ্রা যাবেন না, দুপুরবেলা মাত্র 3টে বা 5টি বাড়িতে ভিক্ষা করে ওই একবারই সারাদিনে খাবেন। পথে গাজীপুরে পৌঁছে পওহারি বাবার সাথে আলাপ হলো। তখনও বিজ্ঞানানন্দজি মঠে যোগ দেন নাই। ইঞ্জিনিয়ার হরিপ্রসন্ন বাবু, তার সাথে সাক্ষাৎ হলো। তারপর অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী, দেবপ্রয়াগ, বদ্রিকাশ্রম, কেদারনাথ, গঙ্গোত্রী, গোমুখ, যমুনোত্রী হয়ে ঋষিকেশে ফিরলেন। ঋষিকেশে তিনি কঠোর তপস্যা করেছেন। আর সেকালের খ্যাতনামা সন্ন্যাসী ধনরাজগিরির কাছে শাস্ত্র অধ্যয়ন করতেন। তার প্রতিভায় মুগ্ধ ছিলেন ধনরাজগিরি। স্বামীজিকে একবার ধনরাজগিরি বলেছিলেন পরবর্তীকালে, অভেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা। এই তপস্যার পর অভেদানন্দ মহারাজ ব্রঙ্কাইটিসে জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। শরৎ মহারাজ এবং বৈকুণ্ঠনাথ সান্যাল খুব সেবা করেছেন। স্বামীজির নির্দেশে তাকে নির্মলানন্দ তুলে দিলেন কাশীর ট্রেনে। কাশীতে এসেও তার অসুখ হলো, এবার রক্ত আমাশয়। এরপর সদানন্দ মহারাজ এসে তার সেবার ভার গ্রহণ করেন। তারপর তারা দুজনে আবার এলাহাবাদে ফের তপস্যায় মগ্ন হন। সদানন্দ মহারাজকে তিনি বেদান্ত পড়াতেন। পরে ফিরলেন বরানগরে। সময় হলেই নরেন্দ্রনাথের সাথে তর্ক হতো। তিনি বলেছিলেন, নরেনকে একদিনও যুক্তি দিয়ে হারাতে পারলুম না। যুক্তি বিচারের ক্ষেত্রে যাই হোক, অভেদানন্দের প্রতি বিবেকানন্দের হৃদয় সর্বদাই অতি প্রেমপূর্ণ। এক শীতের রাত, ঠান্ডায় কাঁপছেন। যখন রাত্রিবেলা মাঝরাতে উঠে স্বামীজিকে বলছেন এত ঠান্ডা লাগছে, স্বামীজি নিজে হাতে চা করে খাইয়ে বলছেন, তোর বেদান্তর থেকে ওই চাটা অনেক ভালো না? কিছুদিন পর অখণ্ডানন্দের সাথে স্বামীজি গেছেন হিমালয় ভ্রমণে। অভেদানন্দ মহারাজ কদিন পর বেরিয়ে পড়েছেন। এবারে কাশী, প্রয়াগ, দিল্লি, আগ্রা, চিত্রকূট, জয়পুর, ক্ষেত্রী হয়ে, আবু পাহাড় হয়ে, গিরনার পর্বত। দেখা হলো স্বামীজির সাথে জুনাগড়ে। আবার বেরিয়ে পড়েছেন দ্বারকা হয়ে, প্রভাস হয়ে, মহাবালেশ্বর হয়ে। আবার দেখা হলো স্বামীজির সঙ্গে। এবার তার যাত্রা দক্ষিণ দিকে। পুনা, বরোদা, নাসিক, তাপ্তি, গোদাবরী, কাবেরীতে স্নান করে এলেন রামেশ্বরে। তাঞ্জোর, ত্রিচিনাপল্লী, মাদুরা, কাঞ্চি, কুম্ভকোনাম হয়ে
মাদ্রাজ থেকে জাহাজে করে কলকাতায় এলেন। মঠ তখন চলে এসেছে আলমবাজারে। স্বামীজি তাকে সাবধান করে দিয়েছিলেন, জুতো পরতে বলেছিলেন, কিন্তু তিনি রিক্ত পদেই চলেছেন। গিনি ওয়ার্ম হলো, দুটো পা প্রচণ্ড ফুলে গেল, 7 বার পায়ে অস্ত্রোপচার করতে হলো, প্রায় 4 মাস শয্যাশায়ী ছিলেন। শরৎ মহারাজ এবং অন্য গুরু ভাইরা বিশেষ সেবা করে তাকে সুস্থ করে তোলেন। আলমবাজার মঠে কিছু সচ্ছলতা হয়েছে, নূতন শতরঞ্চি হয়েছে, রিডিং ল্যাম্প হয়েছে, আর অভেদানন্দ মহারাজও এই ব্যবস্থার পূর্ণ সুযোগ নিয়েছেন। যখনই সময় পেয়েছেন শাস্ত্র চর্চা করেছেন। এদিকে স্বামী বিবেকানন্দের আমেরিকায় সাফল্য লাভের পর স্বদেশে এবং বিদেশে কিছু বিরুদ্ধ প্রচার শুরু হলে তার প্রতিকারের জন্য 1894-তে কলকাতার টাউন হলে যে সভা হয়, তার অন্যতম উদ্যোক্তা ছিলেন অভেদানন্দ মহারাজ। সেই সময় দেখা গেল 2 ভাই, একজন স্বামী বিবেকানন্দের সমর্থনে প্রাণপাত করছেন, আর তারই ভাই বিহারীলাল খ্রিস্টান স্বামীজির বিপক্ষে খ্রিস্টানদের সঙ্গে আন্দোলন করছেন। এই কলকাতা প্রত্যক্ষ করেছিল। আবার বেরিয়ে পড়লেন তিনি তীর্থ পর্যটনে। এদিকে স্বামীজির ডাক এলো, লন্ডন যাত্রা করতে হলো। অভেদানন্দ মহারাজের জীবনের এক নূতন পর্যায় শুরু হলো। ইতিমধ্যে শারদানন্দজি মহারাজ পৌঁছে গেছেন পাশ্চাত্যে। লন্ডনে পৌঁছলেন অভেদানন্দ মহারাজ। মাসখানেক পর স্বামীজি হঠাৎ ঘোষণা করে দিলেন তাকে বক্তৃতা দিতে হবে। তিনি আকাশ থেকে পড়লেন। স্বামীজিও ছাড়বেন না, শেষে বক্তৃতা দিতেই হলো। স্বামীজি বিষয় বলে দিয়েছিলেন, বেদান্তের পঞ্চদশী অবলম্বনে বলতে হবে। 1896 27 অক্টোবর জীবনের প্রথম বক্তৃতা দিলেন ইংরেজিতে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে, বিদেশিদের সামনে, স্বামীজির সামনে। স্বামীজি অত্যন্ত আনন্দিত হলেন, আর বাকি সবাই বুঝলেন স্বামীজিও লোক চিনতে পারেন, যাকে এনেছেন তিনি উপযুক্তই বটেন। অভেদানন্দ মহারাজকে স্বামীজি পাশ্চাত্য সম্বন্ধে পরিচয় করিয়ে দিচ্ছেন। পরিচিত মনীষী পল ডয়সন, ম্যাক্স মুলার, তাদের সাথেও পরিচয় করিয়ে দিলেন। স্টার্ডির কাছে থেকে তার কাজকর্ম শুরু হলো। স্বামীজি এলেন ভারতবর্ষে। কিছুদিন পর আমেরিকা থেকে ডাক এলো। অভেদানন্দ মহারাজ চললেন আমেরিকার পথে, নিউ ইয়র্কে গিয়ে উঠলেন। লন্ডনের একটি ঘটনা বলা যেতে পারে। একদিন তিনি বক্তৃতা দিচ্ছেন, বিষয় কনসেন্ট্রেশন। বক্তৃতা চলাকালীন রাস্তা দিয়ে ইংরেজদের একটি ব্যান্ড বাদ্য চলেছে। যারা শ্রোতা, তাদের মনঃসংযোগে অভাব ঘটেছিল, কিন্তু অভেদানন্দ মহারাজ শুনতেই পাননি। যারা শ্রোতা পরে বুঝেছিলেন, যেমন বিষয় তার তেমন বক্তা। নিউ ইয়র্কে আসার পর তার কাজকর্ম শুরু হলো। শারদানন্দজিও তখন আমেরিকায়। দুজনে দেখা হলো। নিরামিষ আহার করতেন, দুধ ফলমূল খেয়ে থাকতেন। উদারচেতা ধর্মযাজক হিবার নিউটন তাকে অনেক সাহায্য করেছিলেন। তার উদ্যম ছিল অসাধারণ। দেখা গেছে প্রচণ্ড শীত, তুষারপাত অগ্রাহ্য করে তিনি ক্লাস চালিয়ে যাচ্ছেন। তিনি বলতেন, বৌদ্ধ শ্রমণদের মতো শারীরিক কষ্ট, লাঞ্ছনা, অনাহার, অনিদ্রা
সব সহ্য করতে রাজি শ্রীরামকৃষ্ণের বাণী প্রচারে। একদিন আমন্ত্রণ পেলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর জেমসের কাছে। জেমস একত্ববাদের বিরোধী। কনফারেন্সে জেমসের ছাত্ররা তাকে অনেক প্রশ্ন করেছিলেন। শেষে জেমস বাধ্য হলেন, একত্ববাদের পক্ষে প্রবল যুক্তি আছে, মানতে হলো তাকে। তার বিদেশে শরীর ভেঙে পড়তে লাগলো। জেমস বলতে লাগলেন, যে দেশে থাকা যায় সে দেশের রীতি মানতে হয়। পুষ্টিকর খাদ্য না পেলে অসুস্থ হয়ে পড়বেন। আপনার জীবনের একটা উদ্দেশ্য তো আছে। ভারতবর্ষ থেকে শ্রী শ্রী মা চিঠি লিখে পাঠালেন, আহার আদি সম্বন্ধে কঠোরতা করিবে না। তুমি সেখানে একদম নিরামিষ আহার না করিয়া উত্তম মৎস্যাদি আহার করিবে। তার কঠোরতা কিঞ্চিত শিথিল হল। 1899-তে দেখা যায় তিনি 5 জন ছাত্রী এবং 1 জন ছাত্রকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করলেন। এই ছাত্রটি পরবর্তীকালে পরিচিত গুরুদাস মহারাজ স্বামী অতুলানন্দ রূপে। এদিকে ভারতবর্ষে মঠ উঠে এসেছে বেলুড়ে, বর্তমান ভূমিতে। শরৎ মহারাজ ভারতবর্ষে ফিরে গেছেন। স্বামী বিবেকানন্দ আবার পৌঁছেছেন আমেরিকায়, তিনিও এসে মিলিত হলেন। নিউ ইয়র্কে অভেদানন্দজি ক্লাস শুরু করেছেন। একটি বিশেষ আকর্ষণ ছিল বালক বালিকাদের ক্লাস। সুকুমার মনগুলিকে কেমন করে গড়ে তোলা যায়, হিতোপদেশের গল্প, নানা রকম কাহিনী। তারাও খুব আকৃষ্ট হতো, অনেক দূর থেকে হেঁটেও আসত। পরে তুরীয়ানন্দ মহারাজ সেই ভার নেন। তারপর কিছু অর্থাগম হতে থাকে। একটি আস্ত বাড়ি ভাড়া নেওয়া হলো নিউ ইয়র্কে। স্বামীজিও খুশি হলেন। স্বামীজি ভারতবর্ষে ফিরে এলেন। তুরীয়ানন্দ মহারাজ চললেন শান্তি আশ্রমে পশ্চিম উপকূলে আমেরিকার। ধীরে ধীরে অভেদানন্দ মহারাজ সকলের মাঝখানে পরিচিত হয়ে উঠলেন দার্শনিক বলে। রয়েস, জেমস, হাউসন, ল্যান্ডম্যান, তখনকার দিনের যারা অগ্রগণ্য অধ্যাপক, তাদের তিনি যথেষ্ট সম্মানীয়। শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব করছেন। পুস্তক প্রকাশ হচ্ছে বেদান্ত সোসাইটি থেকে। মাঝে মাঝে ইউরোপ ঘুরে আসছেন। স্বামীজির মহাপ্রয়াণের পর নিউ ইয়র্কে তিনি সভা করেছিলেন। বীর সন্ন্যাসীর প্রতি তার নিজের এবং আমেরিকাবাসী সকলের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদিত হল। ধীরে ধীরে দেখা গেল সমিতির উন্নতি হচ্ছে, কিছু অর্থাগম হচ্ছে। রাজা মহারাজের নির্দেশে তিনি মঠে কিছু অর্থ পাঠিয়েছিলেন, শ্রী শ্রী মায়ের জন্য পাঠিয়েছিলেন, লাটু মহারাজকে পাঠিয়েছিলেন। তার পরিচিতির ক্ষেত্র অনেক বাড়তে থাকে। কয়েকটি নাম তার মধ্যে করা যেতে পারে। বিজ্ঞানী টমাস আলভা এডিসন, উত্তর মেরু অভিযানকারী নরওয়ে নিবাসী মিস্টার নানসেন, তখনকার দিনের বিখ্যাত মনস্তত্ত্ববিদ মিস্টার গেটস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, এমনকি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ম্যাককিনলের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল। কাজ বাড়ার জন্য বেলুড় মঠ থেকে একের পর এক পাঠানো হতে থাকল। স্বামী নির্মলানন্দজি গেলেন, পরে সচ্চিদানন্দজি, মতি মহারাজ গিয়ে পৌঁছেছিলেন, পরবর্তীকালে গেলেন বোধানন্দজি। 1905 শেষে ডিসেম্বরে
তিনি ব্রুকলিন ইনস্টিটিউটে ভারতবর্ষ সম্বন্ধে যে পরপর 6টি বক্তৃতা দেন, ইন্ডিয়া অ্যান্ড হার পিপল নামে বইটি প্রকাশিত হয়। বইটি ভারতবর্ষের ব্রিটিশ সরকারের কুনজরে পড়েছিল। তিনি জাতীয়তাবাদী কথাবার্তা বলায় ব্রিটিশ সরকারের পছন্দ হয়নি। 1906 তিনি ভারতবর্ষে এলেন। 10 বছর এর মাঝখানে কেটে গেছে। 1896 তিনি গিয়েছিলেন। 10 বছর পর ফিরলেন ভারতবর্ষে, মাত্র 6 মাসের জন্য। নেমেছিলেন প্রথম কলম্বোতে। সেখানে অনাগরিক ধর্মপাল এবং অত্যন্ত সম্মানিত যে সমস্ত হিন্দু সমাজের যারা মাথা ছিলেন তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। কান্ডি, জাফনা, অনুরাধাপুরম হয়ে দক্ষিণ ভারতে তিনি নামলেন তুতিকোরিনে। দাক্ষিণাত্যের অনেক জায়গা ঘুরে নানা জায়গায় বক্তৃতা দিয়ে ব্যাঙ্গালোরে দেখা গেল জনসাধারণের উৎসাহ সর্বাধিক। বহু বক্তৃতা তাকে দিতে হয়েছে অনুরোধে। এর মধ্যে একটি ঘটনা উল্লেখযোগ্য। তখন 2 মাস অনাবৃষ্টি চলছে। তিনি যখন পদুকোটায় বক্তৃতা দিচ্ছেন, সেদিন বক্তৃতার সময় অঝোর ধারায় বৃষ্টি নামল। সকলের বিশ্বাস হয়েছিল সাধুর পদার্পণে এই অনাবৃষ্টি কাটল। দক্ষিণ ভারত থেকে তিনি এলেন পুরী। সেখানে ছিলেন ব্রহ্মানন্দ মহারাজ, শিবানন্দ মহারাজ, প্রেমানন্দ মহারাজ। কদিন পরে এলেন শশী মহারাজ দক্ষিণ ভারত থেকে। সকলে মিলে এলেন কলকাতায়। 1906 সেপ্টেম্বর। কলকাতায় অনেক জায়গায় তাকে বলতে হয়। হাওড়া, কলকাতা টাউন হল, চন্দননগর, বেলগাছিয়া, তার নিজের স্কুল, ওরিয়েন্টাল সেমিনারি, কার্জন থিয়েটার, স্টার থিয়েটার। দেখা যায় পরবর্তীকালে প্রকাশিত তথ্যে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন চার্লস টেগার্ট। সেই সময় কলকাতাকে কেন্দ্র করে বঙ্গভঙ্গ রদ আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়েছে। পুলিশের সাদা পোশাকে গোয়েন্দা তিনি যখন হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামছেন, তখন থেকে তার পেছনে সবসময় সঙ্গে সঙ্গে ছিল। তিনি যখন স্টার থিয়েটারে বক্তৃতা দেন, 2 স্বাধীনতা সংগ্রামের বিখ্যাত 2 নাম সত্যেন এবং কানাই সেই সভায় তারা উপস্থিত ছিল। তারপর তিনি কদিন বেলুর মঠে কাটালেন। এরপর পাটনা হয়ে কাশী, আগ্রা, আলোয়ার, আমেদাবাদ হয়ে বোম্বাই পৌঁছলেন। আবার যাত্রা করলেন আমেরিকার পথে। এবার তার সঙ্গী স্বামী পরমানন্দজি। ধীরে ধীরে বেদান্ত সোসাইটির নিজস্ব বাড়ি হলো। বিভিন্ন কেন্দ্র পাশাপাশি কাজ চালাতে লাগলো। তিনি মাঝখানে মাঝখানে ইউরোপ ভ্রমণ করেছেন। প্যারিস, নিউ ইয়র্ক, বস্টন, বার্কশায়ার, স্যান ফ্রান্সিসকো, নানা জায়গায়। ঠাকুর কেমন করে তাকে রক্ষা করতেন একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। 1915 সাল। তিনি লন্ডন থেকে যাবেন নিউ ইয়র্ক। জাহাজ ধরবেন লুসিতানিয়া। অফিসে গেছেন টিকিট কাটতে। হঠাৎ একটি গলা শুনলেন, তাকে টিকিট কাটতে বারণ করছে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ভাবলেন মনের ভুল। আবার গেলেন কাউন্টারে টিকিট কাটতে। আবার শুনতে পেলেন একই কথা। ফিরে এলেন, ভাবলেন পরের জাহাজে যাব। কাগজে বেরোলো
ওই লুসিতানিয়া জাহাজটি ডুবি হয়েছে। জার্মানরা টর্পেডো মেরে একটি ডুবোজাহাজ থেকে ওই জাহাজটিকে ডুবিয়ে দেয়। প্রায় 1200 যাত্রী নিয়ে জাহাজটি ডুবে যায়। ঠাকুর তাকে রক্ষা করেছিলেন সে যাত্রা। ধীরে ধীরে প্রায় তার 25 বছর কেটে গেল পশ্চিমে বেদান্ত প্রচারে। শেষ 2-3 বছর আমেরিকার পশ্চিম উপকূলে তিনি বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। শেষবারের মতো আমেরিকা ছেড়ে ভারতবর্ষে ফিরতে লাগলেন 1921 সালে। জাপান, হংকং, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, রেঙ্গুন নানা জায়গা হয়ে বিভিন্ন জায়গায় অভিনন্দিত হয়ে বক্তৃতা করে কলকাতায় নামলেন 10ই নভেম্বর 1921। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে তাকে অভিনন্দন জানালো। তিনি এর মাঝখানেও নানা জায়গায় গেছেন, জামশেদপুরে গেছেন, মহাপুরুষ মহারাজের সাথে পূর্ববঙ্গ গেছেন। রাজা মহারাজের দেহত্যাগের পর শিলং কামাখ্যা দর্শনে গেছেন। শিলং থেকে ফিরে কাশী, লাহোর, রাওয়ালপিন্ডি, শ্রীনগর হয়ে লে লাদাখ হয়ে কখনো পদব্রজে কখনো ঘোড়ায় চড়ে হেমিস্কুম্ফা পর্যন্ত গেছেন। তারপর তক্ষশিলা, পেশোয়ার হয়ে তিনি ঋষিকেশ, কনখল হয়ে কলকাতায় ফিরলেন। বেলুর মঠ তখন পরিসর খুব অল্প। বেলুর তখনকার দিনের একটি ক্ষুদ্র গ্রাম। তিনি দেখলেন শহর থেকে বাইরে এইখানে থেকে বেদান্ত প্রচারের অনুকূল পরিবেশ হবে না। কলকাতায় একটি বেদান্ত কেন্দ্র স্থাপন আবশ্যক। তিনি কলকাতায় বেদান্ত কেন্দ্রের পরিকল্পনা করলেন। তাকে ঘিরে কয়েকজন ত্যাগী শিষ্যের আগমন হতে থাকল। বেদান্ত সোসাইটির গোড়াপত্তন হল। 1925-এ রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা হল। বেদান্ত প্রচারের পাশাপাশি তাদের কর্মীবৃন্দকেও তিনি শিক্ষা সমাজসেবায় আত্মনিয়োগ করতে উৎসাহিত করলেন। দার্জিলিংয়ে সেখানেও যে কেন্দ্রটি হলো, সেখানে গিয়ে মাঝে মাঝে তিনি থাকতেন। বেলুর মঠ থেকে মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ কখনো কখনো গিয়েছেন। তিনিও বেলুর মঠে এসেছেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু বেদান্ত আশ্রম এবং বেলুর মঠের সাথে সম্পর্ক পৃথক হয়েই গেল। 1926-এ বিশ্ববাণীর প্রকাশনা। ধীরে ধীরে কাজ গোটাতে লাগলেন। রাজা মহারাজ বলেছিলেন, কালী যখন তার বাইরের কাজ কমিয়ে দেবে, তার আধ্যাত্মিক শক্তির বিকাশ লোকে তখন বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র ব্রহ্মানন্দজির কথা এখন বোঝা যেতে লাগল। দার্জিলিংয়ে মন্দির হলো, ঠাকুরের ছবি রেখে তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। কলকাতার বেদান্ত মঠে মন্দিরের ভিত্তি স্থাপন হলো। এদিকে ঠাকুরের শতবার্ষিকী উৎসব এগিয়ে এলো। 1937 মার্চ মাস পার্লামেন্ট অফ রিলিজিয়ান হলো কলকাতায়। উদ্বোধনী সভায় তিনি সভাপতিত্ব করলেন। 2 বার তাকে বক্তৃতা দিতে হলো। পরের দিন তিনি লিখিত প্রবন্ধ পাঠ করলেন। এটি তার শেষ ভাষণ। দার্জিলিং থেকে ফিরে আসার পর কলকাতায় তিনি প্রায় 1.5 বছর ছিলেন। শরীর আস্তে আস্তে অপটু হতে থাকল। এই যে মন্দির বেলুর মঠের, এই বড় মন্দির যেদিন উদ্বোধন হচ্ছে 1938 সাল 14ই জানুয়ারি বিজ্ঞানানন্দ মহারাজের হাতে, সেদিন তিনি এসেছেন। ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে আছেন।
শুনছেন সন্ন্যাসীরা তাঁরই রেখাস্তোত্র গান করছেন। এই তার শেষ বেলুর মঠে আসা। 1939-এ নন্দোৎসবের পরের দিন সেপ্টেম্বর মাসের 8 তারিখ সকালবেলা 8:16 সমাধিযোগে মহাপ্রয়াণ করলেন। বেলুর মঠ উদ্বোধন আরও অনেক সন্ন্যাসীরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে এলেন। কাশীপুর শ্মশানে অগ্নিতে এই মরদেহ সমর্পণ করা হলো। আকাশবাণী ঘোষণা করল, বেদান্তগত প্রাণ একটি বর্ণোজ্জ্বল তপস্বী জীবনের পরিসমাপ্তি ঘটল। ওম শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অভেদপাদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।